রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনের প্রচার প্রচারণা চলছে। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় বিএনপি প্রার্থী শিক্ষক ফোরাম প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ করেন। প্রায় ঘণ্টাব্যাপী আলোচনা শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক প্রফেসর আমিরুল লতিফ সাংবাদিকদের জানান, নির্বাচন থেকে কোনো প্রার্থী কিংবা সংগঠন যাতে বয়কট না করে সেই পরিবেশ চান তারা। পরে প্রধান নির্বাচন কমিশনার এফ নজরুল ইসলাম জানান, অবাধ এবং সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন করার লক্ষ্যে কমিশন বদ্ধপরিকর। এদিকে দুপুরে রাকসু নির্বাচনে স্বচ্ছ ব্যালট বাক্স, ছবিযুক্ত ভোটার তালিকা, ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গ্রহণ, কালো টাকার প্রভাব দূর করা সহ 6 দফা দাবি জানিয়ে প্রধান নির্বাচন কমিশনারকে স্মারকলিপি দিয়েছে ছাত্রদল সমর্থিত প্যানেল। এ সময় তারা বলেন, নারীরা সাইবার বুলিংয়ের শিকার হলেও কোনো ব্যবস্থা নিচ্ছে না নির্বাচন কমিশন। আমাদের ছাত্রদলের একটা দাবি আছে যে ওই নির্বাচনের দিনে কেন্দ্রে যেন কোনো ভোটার ছাড়া কেউ অথবা নির্বাচন কমিশনের যে পাস ছাড়া কেউ যেন ভিতরে ঢুকতে না পারে। এটা অত্যন্ত সুন্দর একটা দাবি এবং আমরা এটা বাস্তবায়ন করব। দীর্ঘদিন পরে যে রাকসু নির্বাচনটি হতে যাচ্ছে এটি যেন একদম স্বচ্ছ, নিরপেক্ষ এবং প্রশ্নহীনভাবে অনুষ্ঠিত হয়, যার কারণে আমাদের কিছু অসঙ্গতি হওয়ার আমাদের আশঙ্কা করছি। তাই আমরা নির্বাচন কমিশনকে আমরা 6 দফা দাবি আজকে জানিয়েছি, যাতে তারা নির্বাচনটি স্বচ্ছভাবে পরিচালিত করতে সক্ষম হয়। উৎসব মুখর পরিবেশে শেষ হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ। শেষ দিনে মনোনয়নপত্র সংগ্রহ করেছে 893 জন। আজ মনোনয়ন ফর্ম জমা দেওয়ার শেষ দিন। তৃতীয় দিন মনোনয়ন ফর্ম বিতরণ করা হয় 893টি। এর মধ্যে কেন্দ্রীয় ছাত্র সংসদে মনোনয়ন সংগ্রহ করে 377 জন এবং হল সংসদ পদে মনোনয়ন ফর্ম সংগ্রহ করে 516। ছাড়া গত 3 দিনে মোট মনোনয়ন সংগ্রহ করেছে 1063 জন। যাচাই বাছাই শেষে 21 সেপ্টেম্বর প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ হবে। প্রত্যাহারের শেষ সময় 23 সেপ্টেম্বর। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ পাবে 25 সেপ্টেম্বর। এছাড়া ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে 12 অক্টোবর। সিরাজগঞ্জে চাঞ্চল্যকর আশরাফ আলী হত্যা মামলায় 4 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সাথে প্রত্যেককে 10,000 টাকা জরিমানা করা হয়। দুপুরে সিরাজগঞ্জ জেলা এবং দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইকবাল হোসেন এই রায় প্রদান করেন। এই হত্যা মামলায় আরও 2 জনকে 2 বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। পূর্ব শত্রুতা এবং গ্রামের রাস্তা নির্মাণকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধে 2014 সালের 8 সেপ্টেম্বর সকালে আশরাফ আলীকে বাড়ির পাশের রাস্তায় দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে এবং পিটিয়ে গুরুতর আহত করে আসামিরা। এরপর আশরাফের স্ত্রী সহ পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে সিরাজগঞ্জের একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করে। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় একটি ক্লিনিকে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় 16 সেপ্টেম্বর আশরাফ আলী মারা যায়। দিনাজপুর শহরে ফুলবাড়ি রেলগেট এলাকায় দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা 7 দফা দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ কর্মসূচি পালন এবং সড়ক ও রেলপথ অবরোধ করেন। উপ সহকারী প্রকৌশলী পদ নিয়ে ষড়যন্ত্রের অভিযোগে রেল ব্লকেট কর্মসূচি পালন করছে ডিপ্লোমা প্রকৌশলী এবং পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এতে দিনাজপুর থেকে ঢাকা এবং রাজশাহী রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পলিটেকনিক শিক্ষার্থীরা জানান, যারা কারিগরি শিক্ষা এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং অযৌক্তিক দাবি তুলে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। ঘোষণা ছাড়াই আকস্মিকভাবে সড়ক এবং রেলপথ অবরোধ করায় চরম বিপাকে পড়েছেন যাত্রীরা। ভিত্তিহীন 3 দফা আদায় দিয়ে নানাভাবে আমাদের ডিপ্লোমা সেক্টরের সকল শিক্ষার্থীকে এবং আমাদেরকে ডিপ্লোমা সেক্টরকে ব্যঙ্গ করে তারা কথা বলেছে। আমাদেরকে তারা বাধ্য করেছে রাজপথে নিয়ে আসতে। আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি চালিয়ে যেতে চেয়েছিলাম। তারাই মূলত যাচ্ছে একটা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করতে, দেশে একটা অরাজকতা সৃষ্টি করতে। যতক্ষণ না আমাদের দাবি পূরণ হবে, আমরা 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছি, তারা যদি না শুনে তাহলে আমরা এখান থেকে রাজপথ ছাড়বো না।
উপসহকারী প্রকৌশলী পদ নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল এবং অবস্থান কর্মসূচি পালন করছেন গাজীপুরের ডিপ্লোমা প্রকৌশলীরা। দুপুরে এই কর্মসূচি পালন করছে ডিপ্লোমা প্রকৌশলী কল্যাণ ফাউন্ডেশন। পদমর্যাদা রক্ষা এবং দাবি আদায়ে সরকারের সুস্পষ্ট উদ্যোগ না থাকলে আগামীতে দেশব্যাপী কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন ডিপ্লোমা প্রকৌশলীরা এবং তাদের যৌক্তিক দাবি না মানা পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্মসূচিতে অংশগ্রহণকারীরা। সারা দেশের সাথে একযোগে 7 দফা দাবি বাস্তবায়ন এবং 3 দফা দাবি বাতিলের প্রতিবাদে বেলা 11টায় বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের কয়েক শত শিক্ষার্থীরা নগরীর হাতেম আলী কলেজ সংলগ্ন চৌমাথায় ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করে শান্তিপূর্ণ ব্লকেট কর্মসূচি পালন করেন। এ সময় সড়কের মাঝে বসে বিভিন্ন স্লোগান দিয়ে ব্যানার প্ল্যাকার্ডের মাধ্যমে অবিলম্বে তাদের 7 দফা মেনে নেওয়ার দাবি তোলেন। এ সময় আগামী 24 তারিখে বরিশাল অশ্বিনী কুমার হলে বিভাগীয় সমাবেশের ঘোষণা দেয়। আমাদের পলিটিক ইঞ্জিনিয়ার যারা রয়েছে এবং যারা ছাত্র শিক্ষক পেশাজীবী সবাই আমাদের সাথে একমত। পতিত ফ্যাসিস্ট সরকারের দোসর এই ডিগ্রি ইঞ্জিনিয়াররা তারা দেশকে অসচল করার জন্য, তারা এই দেশকে ষড়যন্ত্রের দিকে ঠেলে দেওয়ার জন্য তারা তথাকথিত 3 দফার। আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা সব শিল্প কারখানা অবকাঠামোতে সরাসরি কাজ করি। তারা বারবার এই 3 দফা এই অযৌক্তিক দাবি নিয়ে সরকারকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। সারা দেশের নয় 7 দফা দাবিতে ফেনীতেও ব্লকেট কর্মসূচি করেছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। শহরের হাসপাতাল মোড়, শাহিন চত্বর থেকে বিক্ষোভ মিছিল নিয়ে একাডেমি রেল ক্রসিং এলাকায় এসে রেলপথ অবরোধ করে আন্দোলনকারীরা। দুপুর 12টার দিকে এই কর্মসূচি শুরু করেন তারা। ঘণ্টাব্যাপী চলে কর্মসূচি। এই সময় অবিলম্বে তাদের 7 দফা মেনে নেবার দাবি তোলেন। শিক্ষকরা দ্রুত সমস্যার সমাধান চান। আমরা তাদের দাবি দেওয়া যে বিষয়গুলো আছে সেগুলো সহ ডিসি স্যারকে অবহিত করেছি ইতিমধ্যে। এখন ওরা লিখিতভাবে জানালে আমরা হায়ার অথরিটিকে এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করব। বিএসসি ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের অযৌক্তিক 3 দফার প্রতিবাদ সহ বিভিন্ন দাবিতে নওগাঁয় বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারে ঘণ্টাব্যাপী এই মিছিল বের করে। বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা বলেন, পলিটেকনিক শিক্ষার্থীদের মিথ্যা অভিযোগে গ্রেপ্তার করানোর হুমকি প্রদানকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত, প্রকৌশল অধিকার আন্দোলন কর্তৃক সকল অপপ্রচার, ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড এবং অযৌক্তিক 3 দফার দাবির পক্ষে পরিচালিত সকল কার্যক্রম অবিলম্বে বন্ধ করা না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। উপসহকারী প্রকৌশলী পদে 100% পদোন্নতি সহ 6 দফা বাস্তবায়নের দাবিতে খুলনায় মহাসড়কে বিক্ষোভ এবং অবরোধ কর্মসূচি পালন করেছে কারিগরি শিক্ষার্থীরা। দুপুর 12টায় খালিশপুর বৈকালী মোড়ে আন্দোলনকারীরা এই কর্মসূচি পালন করে। খুলনার সরকারি এবং বেসরকারি পলিটেকনিক কলেজের শিক্ষার্থীরা বেলা 11:30টায় স্ব কলেজ থেকে বিক্ষোভ মিছিল বের করে। পরে নগরীর বৈকালী মোড়ে খুলনা যশোর মহাসড়কে অবস্থান নিয়ে দুপুর 1:30টা পর্যন্ত অবরোধ কর্মসূচি পালন করে। কর্মসূচি চলাকালে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এই সময় শিক্ষার্থীরা উপসহকারী প্রকৌশলীর পদ নিয়ে ষড়যন্ত্র এবং বিএসসি প্রকৌশলীদের 3 দফা দাবির প্রতিবাদ জানান। চট্টগ্রামের চন্দনাইশে গ্যাস সিলিন্ডারের গুদামে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়েছেন 10 শ্রমিক। তাদের অবস্থা আশঙ্কাজনক এবং সবাইকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন 20 থেকে 70 ভাগ পর্যন্ত দগ্ধ হয়েছেন শ্রমিকরা, যাদের মধ্যে 6 জনের অবস্থা গুরুতর। বুধবার ভোরে চন্দনাইশের বৈলতলী ইউনুস মার্কেট এলাকায় মাহবুবুর রহমানের গ্যাস সিলিন্ডারের দোকানে বোতল আনলোড করার সময় এক শ্রমিকের সিগারেট থেকে আগুন লেগে বিস্ফোরণ ঘটে। দগ্ধদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে ভর্তি করা হয়। তবে হাসপাতালের আইসিইউ সংকট থাকায় চিকিৎসকরা গুরুতর রোগীদের ঢাকায় নেওয়ার পরামর্শ দিয়েছেন। সিলিন্ডারে বিস্ফোরণ হয়। ওই বিস্ফোরণে আমাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের 10 জন আহত অবস্থায় এখানে রিপোর্ট করে। 10 জনের অবস্থা খুবই গুরুতর। 70% থেকে শুরু করে 20% পর্যন্ত ভিন্ন ভেরিয়েবলের আপনার রোগী আছে, কিন্তু দেখবেন যে সবার মুখ, ঠোঁট এগুলি সব পুড়ে গেছে, মানে সবগুলির ইনহেলেশন ইঞ্জুরি আছে কেমন। এবং এগুলি পরবর্তীতে ইনহেলেশন ইঞ্জুরি যখন হয় শ্বাসনালীগুলি সোয়েলিং হয়ে যায়, মোটা হয়ে যায়, তখন নালীগুলির যে বাতাস যাওয়ার যে নালী ওগুলি চিকন হওয়া শুরু করে।
বাংলাদেশ বিমান বাহিনী এবং যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের যৌথ মহড়া চলছে চট্টগ্রামে। শনিবার থেকে শুরু হওয়া অপারেশন প্যাসিফিক অ্যাঞ্জেল 25-3 নামে এই মহড়া 7 দিন ব্যাপী চলবে। আজ চট্টগ্রামের পতেঙ্গায় বিমান বাহিনী জহুরুল হক ঘাঁটিতে আকাশস্থল এবং যুদ্ধকালীন বিভিন্ন পরিস্থিতি মোকাবেলার কৌশল অনুশীলন করা হয়। মহড়ায় গুরুতর আহত রোগীদের এক বিমান থেকে অন্য বিমানে স্থানান্তরে, পেশেন্ট ট্রান্সফার কৌশল, জরুরি চিকিৎসা সহায়তা এবং উদ্ধার এবং অভিযানে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এই বিষয়গুলো স্থান পায়। এছাড়াও স্থলভাগের অনুশীলনে ছিল কমব্যাট ট্রেনিং এবং সার্ভাইভাল এক্সারসাইজ। দুর্যোগকালীন মুহূর্তে এবং যুদ্ধকালীন সংকট পরিস্থিতিতে উদ্ধার এবং ত্রাণ কার্যক্রমে বিমান বাহিনীর সক্ষমতা বৃদ্ধি এই মহড়ার লক্ষ্য, জানান বিমান বাহিনী কর্মকর্তারা। ঝিনাইদহ যশোর মহাসড়ক 6 লেনে উন্নীতকরণে ক্ষতিগ্রস্ত জমির মালিক এবং ব্যবসায়ীদের ন্যায্য মূল্য দেওয়ার দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ করা হয়েছে। সকালে কালীগঞ্জ উপজেলা শহরের মেইন বাস স্ট্যান্ডে এই কর্মসূচির আয়োজন করে ক্ষতিগ্রস্ত জমির মালিক এবং ব্যবসায়ীরা। এতে ব্যানার, ফেস্টুন নিয়ে ব্যবসায়ী, স্থানীয় সহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। মানববন্ধন থেকে বক্তারা অভিযোগ করেন, জমির মালিকদের 2022 সালের মৌজা মূল্য দেওয়া হচ্ছে। যেসব জমির দাম 10 লাখ টাকা, সেই জমির দাম দেয়া হচ্ছে 2 লাখ টাকা করে। এছাড়াও একটি বাড়ি বা প্রতিষ্ঠানের সম্পূর্ণ ক্ষতিপূরণ না দিয়ে আংশিক দিচ্ছে কর্তৃপক্ষ। তাই মালিক এবং ব্যবসায়ীদের ন্যায্য মূল্য নিশ্চিতের দাবি জানানো হয়। পরে ঝিনাইদহ যশোর মহাসড়ক অবরোধ করা হয়। চট্টগ্রামে সন্ত্রাস, নৈরাজ্য, চাঁদাবাজি এবং আধিপত্যবাদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদল। নগরীর চকবাজার এলাকায় আয়োজিত এই বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন মহানগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা। মিছিলটি চকবাজারে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্যারেড ময়দানে এসে শেষ হয়। বিক্ষোভে অংশ নেয় মহানগর যুবদলের সাবেক সহ সভাপতি নাসিরউদ্দিন চৌধুরী নাসিম, সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন, পশ্চিম বাকুলিয়া 17 নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শাহজাহান সহ দলের অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ঢাকা সিলেট মহাসড়কে হবিগঞ্জের নবীগঞ্জে যাত্রীবাহী বাস চাপায় মা ছেলে সহ পৃথক সড়ক দুর্ঘটনায় 4 জনের মৃত্যু হয়েছে। শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, বেলা 11:30টার দিকে অসুস্থ আত্মীয়কে দেখতে শামীমা আক্তার তার শিশু পুত্রকে নিয়ে নবীগঞ্জ উপজেলার সুনারু গ্রামে যাচ্ছিলেন। প্রতিমধ্যে নবীগঞ্জ উপজেলার দিনারপুর কলেজ সংলগ্ন এলাকায় মহাসড়ক পারাপারের সময় সিলেটগামী সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস মা এবং ছেলেকে চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এর আগে সকাল 10টায় শায়েস্তাগঞ্জের ফারদিন মারদিন রেস্টুরেন্টের পাশে ট্রাক চাপায় জয়ঙ্কর রায় এবং বাহুবলে হাফিজপুরে সকাল 6টায় সিলেটগামী শ্যামলী বাস এবং কাভার্ড ব্যান্ডের মুখোমুখি সংঘর্ষে ফুরকান আলীর মৃত্যু হয়। গোপালগঞ্জে কাশিয়ানীতে অজ্ঞাত গাড়ির পেছনে কাভার্ড ভ্যানের ধাক্কায় সীমান্ত নামে এক হেলপার নিহত হয়েছে। এই ঘটনায় চালক পলাতক রয়েছে। আজ ভোর 6টায় ঢাকা খুলনা মহাসড়ক এর উপজেলার মাঝরা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে প্রেরণ করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ভাটিয়াপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মাকসুদুর রহমান মুরাদ এই বিষয়ে নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চট্টগ্রাম জেলা পুলিশের উদ্যোগে সাংবাদিকদের সাথে অনুষ্ঠিত হলো এক মতবিনিময় সভা। পুলিশ লাইন্স সিভিক সেন্টারে আয়োজিত এই সভায় চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম শান্তু বিভিন্ন আইন শৃঙ্খলা সংক্রান্ত বিষয় তুলে ধরেন। পুলিশ সুপার বলেন, দুর্গাপূজা শুধু ধর্মীয় উৎসব নয়, এটি আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি এবং ঐতিহ্যের এক অনন্য প্রতীক। তিনি আরও বলেন, দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং নিরাপদভাবে উদযাপন করতে জেলা পুলিশ সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে। নরসিংদী বেলাবতে বিএনপি সহ বিভিন্ন দলের নেতৃবৃন্দ, আইন শৃঙ্খলা পূজা উদযাপন কমিটি সভাপতি, সাধারণ সম্পাদক এবং সুশীল সমাজের নেতৃবৃন্দ এবং মুক্তিযোদ্ধা এবং সাংবাদিকদের নিয়ে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ও মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল করিমের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সহ সম্পাদক ও ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি এবং আব্দুল কাদির ভুইয়া জুয়েল, সেনা ক্যাপ্টেন সিরাজাম মুনিরা পৃথা সহ আরো অনেকে।
দিনাজপুরের ফুলবাড়িয়াতে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার ইশাক আলীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর কর্মকর্তা, থানার ওসি, উপজেলা আনসার এবং ভিডিপি কর্মকর্তা এবং উপজেলা পূজা উদযাপন কমিটির আহ্বায়ক আনন্দ কুমার গুপ্ত সহ উপজেলার সকল পূজা মণ্ডপের সভাপতি এবং সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন। আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে পূজা মণ্ডপ সমূহের নিরাপত্তা, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং প্রশাসনিক বিষয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরির সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ মেহেদি হাসান, আর্মি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন আবদুল্লাহ আল মামুন, মডেল থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম, গৌরনদী হাইওয়ে থানার ওসি মোহাম্মদ আমিনুল ইসলাম, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোহাম্মদ হামদান বিন হুসাইন। সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম বলেছেন, যদি কেউ অপপ্রচার, গুজব বা সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানিমূলক কর্মকাণ্ড চালায় কিংবা পূজা মণ্ডপে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে তবে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সকালে সাতক্ষীরা পুলিশ লাইন হলরুমে জেলা পুলিশ আয়োজিত আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠুভাবে পালনের লক্ষ্যে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত অতিরিক্ত বিশেষ শাখার পরিদর্শক হাফিজুর রহমান সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। কাশিমপুরে বিভিন্ন মামলায় 5 আসামিকে আটক করেছে কাশিমপুর থানা পুলিশ। গাজীপুর মহানগর কাশিমপুর থানা পুলিশ গতকাল রাতে বিভিন্ন মামলার 5 আসামিকে আটক করেছে। শীঘ্র আদালতে প্রেরণ করেছেন, এই বিষয়ে নিশ্চিত করেন কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুজ্জামান। কুমিল্লা মুরাদনগর উপজেলার কোম্পানিগঞ্জ সংলগ্ন চর বিলাংবাড়ি গোমতী বেড়িবাঁধ মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। উজানের ঢলে গোমতী নদীর পানি স্রোতে বেড়িবাঁধের অংশে দেখা দিয়েছে ফাটল এবং ধ্বংসের আশঙ্কা। এতে আতঙ্কে উপজেলা কোম্পানিগঞ্জ এলাকার কয়েক হাজার মানুষ। এই বিষয়ে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ জানায়, সঠিক সময়ের মধ্যে এই বেড়িবাঁধ সংরক্ষণ করা হবে। প্রতিনিধি কাইয়ুম পাটোয়ারির পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন জুবাইর রহমান। বৃষ্টি ও উজানের ঢলে কুমিল্লার মুরাদনগর উপজেলার কোম্পানিগঞ্জ সংলগ্ন গোমতী বেড়িবাঁধ ভাঙনের আশঙ্কা দেখা দিয়েছে। এতে হুমকির মুখে পড়েছে উপজেলার ঐতিহ্যবাহী কোম্পানিগঞ্জ বাজার, শিক্ষা প্রতিষ্ঠান সহ উপজেলার কয়েক লাখ মানুষ। এলাকাবাসীর অভিযোগ, বছরের পর বছর গোমতী নদী থেকে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন ও বেড়িবাঁধ সংস্কার না করার কারণে সামান্য বৃষ্টিতে বাঁধটি ভেঙে যাওয়ার ঝুঁকিতে পড়েছে। ব্রিজ ওদিক থেকে পানি এদিকে চাপ দেওয়াতে প্রায় 15-20 হাত ভাঙিয়া গেছে, ভাঙিয়া নদীর বেড়িবাঁধের সাথে লাগিয়ে গেছে। গোমতী নদীর খুব ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে, যা আমরা সবসময় আতঙ্কে থাকি। পানি বৃদ্ধি পাইলে আমরা কোম্পানিগঞ্জবাসী, স্কুল কলেজের সবাই আতঙ্কে থাকি। উপদেষ্টা মহোদয়ের কাছে আমি বিনীত নিবেদন করব, দ্রুত বেগে অল্প খরচে একটা বাজেট হইলেই এই রক্ষা হয়ে যাবে। এদিকে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, গোমতী বেড়িবাঁধের ঝুঁকিপূর্ণ অংশ চিহ্নিত করা হয়েছে। বরাদ্দ পেলে দ্রুত মেরামতের কাজ শুরু হবে। প্রকল্পের পিএফএস প্রস্তাব আমরা মন্ত্রণালয়ে পাঠাচ্ছি গত 2024-এর 5 মাসে। ওইটা অ্যাপ্রুভ হইলে ওইটা যে স্টাডি হবে, স্টাডির সুপারিশ অনুযায়ী আমরা তখন নতুন প্রকল্প জমা দেব। স্থানীয়দের দাবি, কেবল আশ্বাস নয়, বেড়িবাঁধ সংরক্ষণে দ্রুত পদক্ষেপ গ্রহণ না করলে এবার ভয়াবহ দুর্যোগ নেমে আসবে মুরাদনগর উপজেলার বাসিন্দাদের ওপর। জুবাইর রহমান, মাইটিভি নিউজ। সুনামগঞ্জের সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে চোরাই পথে ভারত থেকে বাংলাদেশে নিয়ে আসা 26টি গরু আটক করেছে বিজিবি। গত 2 দিনে পৃথক অভিযান পরিচালনা করে আশাউড়া এবং বাঁশতলা সীমান্ত এলাকা থেকে এসব ভারতীয় গরু আটক করা হয়। দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ ব্যাটালিয়ন 28 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল AKM জাকারিয়া কাদির। তিনি জানান, শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ পথে ভারত থেকে বাংলাদেশে নিয়ে আসা 26টি গরু আটক করা হয়েছে। এদিকে আটককৃত এসব ভারতীয় গরু সুনামগঞ্জের শুল্ক কার্যালয়ে জমা করা হয়েছে বলেও জানান বিজিবির এই কর্মকর্তা। টাঙ্গাইলে মহড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকের স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত 9টার দিকে সদর উপজেলার
মগরা ইউনিয়নের কুইজবাড়ি গ্রামে এই ঘটনা ঘটে। নিহত লিলি আক্তার ওই এলাকার SM আনিসুর রহমান উত্তমের স্ত্রী। ধারণা করা হচ্ছে বিএনপি নেতা উত্তমকে না পেয়ে তার স্ত্রীকে হত্যা করা হয়েছে। নিহতের স্বামী এই ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবি করেছেন। এই প্রসঙ্গে টাঙ্গাইল সদর থানার OC তানভীর আহমেদ বলেন, এই ঘটনায় জড়িতদের শনাক্তে কাজ চলছে। হাতে হইলো চাইনিজ কুড়াল, বাম হাতে হইলো ছুরি। উত্তরের দরজাতে ঢুকছে, দক্ষিণের দরজা দেওয়া সাল কারখানায়। আমার কারিগর হইলো কারখানায় 3 জন ছেলে মানুষ। আমার ওই টুলের মধ্যে বসা অবস্থায় ওই ছেলেটা আইসা মাথায় কোপ মারছে। দিনাজপুরের ফুলবাড়িতে খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় ইউনিয়ন পর্যায়ে হতদরিদ্র জনগোষ্ঠীকে ভর্তুকি মূল্যে কার্ডের মাধ্যমে চাল বিক্রয় করা হয়েছে। উপজেলার খায়ের বাড়ি ইউনিয়ন লক্ষ্মীপুর বাজারে 1000 কার্ডধারীর মাঝে 15 টাকা কেজি দরে 30 কেজি চাল 450 টাকায় বিক্রি করা হয়েছে। খায়ের বাড়ি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শামীম হোসেন উপস্থিত ছিলেন। ময়মনসিংহ ব্যবসায়ী মালিক সমিতি ঐক্য পরিষদের নবগঠিত কমিটির সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পুলিশ সুপারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার কাজী আক্তারুল আলম সিন্ডিকেট ব্যবসা পরিহার করে দ্রব্যমূল্য সহনীয় রাখতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান। বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমিনুর রশিদ, নবগঠিত ময়মনসিংহ ব্যবসায়ী মালিক সমিতি ঐক্য পরিষদের সভাপতি আব্দুল করিম, সাধারণ সম্পাদক তাহিদুজ্জামান ছোটন সহ সভাপতি শামসুদ্দোহা মাসুম সহ অন্যরা। খুলনা জেলা বিএনপির সদস্য সচিব আবু হোসেন বাবুর বাড়িতে বোমা হামলা এবং গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত 10:30টার দিকে রূপসার আইচগাতি এলাকায় তার বাড়িতে এই ঘটনা ঘটে। তবে এই ঘটনায় কোনো হতাহত হয়নি। রূপসা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, জেলা বিএনপির সদস্য সচিব আবু হোসেন বাবুর বাড়িতে দুর্বৃত্তরা হামলা করে 2টা ককটেল নিক্ষেপ করেছে। পরে লোকজনকে ধাওয়া দিলে পালিয়ে যাওয়ার সময় 3 রাউন্ড ফাঁকা গুলি করে। এই ঘটনার সাথে সম্পৃক্তদের আটকে অভিযান পরিচালনা করা হচ্ছে। গতকাল শেখ আবু হোসেন বাবু রূপসা উপজেলার অন্তর্গত আইচগাতি ইউনিয়নে নিজস্ব বাসভবনে যখন অবস্থান করছে, হঠাৎ করে 9:45টার সময় আকস্মিকভাবে সন্ত্রাসীরা তার বাড়িতে বোমা নিক্ষেপ করে, গুলিবর্ষণ করে। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়নে বৈদ্যার বাজার ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সংগঠনের উদ্যোগে প্রচার প্রচারণা এবং লিফলেট বিতরণ করা হয়েছে। বিকেলে বৈদ্যার বাজারে বিভিন্ন এলাকায় পাড়া মহল্লায় এই কর্মসূচি পালিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির 1 নং সহ সভাপতি আল মুজাহিদ মল্লিক। এ সময় বৈদ্যার বাজার ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দিনাজপুরের পার্বতীপুরে ঝাউপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন আফরোজা খাতুন নামে এক শিক্ষক। পার্বতীপুর প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, নির্দিষ্ট সময়ের পর শিক্ষকদের বিদ্যালয়ে আসা, পাঠদানে অনিয়ম, ভুক্তভোগী শিক্ষককে শারীরিক নির্যাতন সহ বিভিন্ন বিষয়ে প্রতিবাদের পাশাপাশি কর্তৃপক্ষকে জানানোর কারণে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। তদন্ত সাপেক্ষে দ্রুত সময়ের মধ্যে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন এই শিক্ষক। আমার বিদ্যালয়ের নানা অনিয়মের বিষয়ে কর্তৃপক্ষকে জানালে স্যার অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টো আমার বিরুদ্ধে নানা প্রকার হুমকি দেওয়ার পাশাপাশি আমাকে শোকজ করেছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। চাঁদপুরে কোস্টগার্ডের পৃথক অভিযানে জব্দকৃত 60 কেজি গাঁজা আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে, যার আনুমানিক মূল্য 18 লাখ টাকা। মঙ্গলবার শহরের ইচলি এলাকায় কোস্টগার্ড স্টেশনে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্যের বিষয়টি নিশ্চিত করেন স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট BM তানজিমুল ইসলাম। তিনি আরও জানান, চলতি বছরের 30 মার্চ থেকে 20 জুন পর্যন্ত সদর উপজেলার বিভিন্ন স্থানে 5টি অভিযান পরিচালনা করা হয়। এ সময় 60 কেজি 500 গ্রাম গাঁজা সহ 4 জন আসামিকে আটক করা হয়। আটককৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া
গ্রহণের জন্য সদর মডেল থানা 3টি মামলা দায়ের করে হস্তান্তর করা হয়েছে এবং নমুনা হিসেবে স্টেশন চাঁদপুর সদর উপজেলায় পৃথক 5টি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কুষ্টিয়ার কুমারখালীতে বিনামূল্যে লাইসেন্স বিতরণ করা হয়েছে 200 ভ্যান চালকদের মাঝে। সকালে ইসলামী আন্দোলন বাংলাদেশের আয়োজনে উপজেলা বড় মসজিদ ঈদগাহ ময়দানে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখা সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল মালিকের সঞ্চালনায় ইসলামী আন্দোলন বাংলাদেশ পৌর শাখার সভাপতি আব্দুর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া 4 আসনের মনোনীত প্রার্থী আনোয়ার খান। অন্যান্যদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলা শাখার সেক্রেটারি GM তাওহিদ আনোয়ার, ইসলামী বাংলাদেশ কুমারখালী উপজেলা শাখা সেক্রেটারি মাওলানা মিজানুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ খোকসা পৌর শাখা সভাপতি মোহাম্মদ আনিসুর রহমান সোনা সহ অনেকে উপস্থিত ছিলেন। আসলে কুষ্টিয়া খোকসা কুমারখালী 4 আসনের জন্য বার্তা হলো আমার একটাই, আমি প্রত্যেকবারই বলতেছি খোকসা কুমারখালীর জনগণ হবে এবার এমপি, আর এমপি হবে খাদেম ইনশাআল্লাহ। প্রত্যেকের হক প্রত্যেকের বাড়ি যাবে, এটাই আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য, এটাই আমাদের বার্তা। শেরপুরের শ্রীবর্দী সীমান্ত এলাকা থেকে ভারতীয় আমদানি নিষিদ্ধ বিভিন্ন ব্র্যান্ডের 221 বোতল মদ উদ্ধার করেছে বিজিবি। সকালে সীমান্ত এলাকার বগুলাকান্দি গ্রাম থেকে কর্ণঝোড়া সীমান্ত ফাঁড়ির টহল দল এসব মদের বোতল উদ্ধার করে। বিজিবি শেরপুর সীমান্তের চোরাচালান বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে সকালে এই অভিযান পরিচালনা করে 39 বর্ডার গার্ড বাংলাদেশ ময়মনসিংহের কর্ণঝোড়া সীমান্ত ফাঁড়ির সদস্যরা। বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় মাদক পাচারকারী দলের সদস্য। উদ্ধারকৃত মাদকের মূল্য 3,31,500 টাকা বলে জানিয়েছে কর্ণঝোড়া সীমান্ত ফাঁড়ির ইনচার্জ নায়েক সুবেদার আবু বকর সিদ্দিক। ব্যাপক উৎসাহ উদ্দীপনা আর উৎসব মুখর পরিবেশে সাতক্ষীরায় অনুষ্ঠিত হলো হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব বিশ্বকর্মা এবং সর্পদেবী মনসা পূজা। সকালে শহরের পলাশপোলে গুরুপুকুর পাড়ের বটতলায় মনসা তলা মন্দির কমিটির আয়োজনে এই পূজা অনুষ্ঠিত হয়। ভোর থেকে ভক্তরা ঢাক ঢোল বাজিয়ে ফুল ফল নারকেল ধূপ ধুনো সহ নানা উপকরণ নিয়ে পূজা মণ্ডপে সমবেত হন। পূজা উপলক্ষে পলাশপোল মোড়ে দূর দূরান্ত থেকে আসা দোকানিরা পসরা এবং মিষ্টি মিঠাই সাজিয়ে বসেন। দর্শক সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছে নাদিয়া আলম। আল্লাহ হাফেজ।